আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অবজেক্টিভের নেগেটিভ মার্কিং করতে হয়, সেটা এক্সেল ইউজ করে। আমরা তো সাধারণত এক্সামগুলো নিয়ে থাকি গুগল ফর্মের মাধ্যমে। দেন গুগল ফর্ম থেকে আমরা যখন আমাদের রেজাল্টটা এক্সপোর্ট করি, তখন এক্সেল দিয়ে যখন আমরা এটা ওপেন করি, আহ, তখন আমরা বিভিন্ন ধরনের অপারেশন চালিয়ে আমরা চাইলে নেগেটিভ মার্কিং সিস্টেমটা করতে পারি। ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি একটা অবজেক্টের জন্য 0.25 করে কাটা যায়। তো এই সিস্টেমটা অনলাইন প্ল্যাটফর্ম অনেক এক্সামে নেয়, কিন্তু আমরা চলকের পক্ষ থেকে আমরা এই কাজটা করে আসতেছি। তো দেখা যাক আমরা কাজটা কিভাবে করতে পারি। তো আমরা কাজটা করবো খুব ছোট ইজি একটা ফাংশন দিয়ে। আমি আগে ফাংশনটা সম্পর্কে একটু পরিচয় দিয়ে নিই। ফাংশনটার নাম কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ মানে কি, আমরা আসলে কাউন্ট করব। কি কাউন্ট করব চলো দেখা যাক। এইখানে আমরা দেখবো আমাদের টোটাল অবজেক্টিভ কয়টা ছিল। তো আমাদের প্রথম যে রোটা, এটা পরীক্ষা দিছে সাজ্জাদ রাফি, এই যে শুরু হয়েছে এইখান থেকে, যে একটি বুলেট নির্দিষ্ট পুরো। সো আমার টোটাল রোটা আমি সিলেক্ট করব। এই যে এখান থেকে শুরু করে আমি একবারে টান দিয়ে ধরে রাখবো। আমি যত কয়টা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, প্রত্যেকটা আমি সিলেক্ট করতেছি। এই যে এখানে আমি টোটাল এই এক্সামে টোটাল 20টা প্রশ্ন ছিল। এই যে এক্সামের প্রশ্ন কেমন ছিল তার আগ পর্যন্ত যে সেলের ভ্যালুটা, এই যে ভর 3 এটা পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এর ফলে কি দেখা গেল? এর ফলে দেখা যাচ্ছে যে এখানে কাউন্ট ইফ G2 থেকে Z2 এতটুকু পর্যন্ত আমাদের সেলগুলা ডিটেক্ট হলো। এরপর আমরা যে কাজ করব, আমরা একটা, এই যে এখানে লেখা উঠছে যে কাউন্ট ইফের পরে এই যে রেঞ্জ, আমরা রেঞ্জটা দিয়ে দিছি। রেঞ্জের পরে কি লেখা? এই যে রেঞ্জের পরে একটা কমা লেখা। সো আমরা একটা কমা দিব। এরপরে কি লেখা? ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া বলতে বোঝাচ্ছে যে আমরা আসলে কোন শর্তটা দিতে চাচ্ছি। তো শর্তটা আমি দিব যে ডাবল কোটেশন। এটার মিনিংটা কি? এটার মিনিং যে ডাবল কোটেশনের মাঝখানে, এই যে ডাবল কোটেশনের মাঝখানে কিন্তু আমাদের কোনো ধরনের ভ্যালু নাই। তার মানে আমরা আসলে ইনটি সেল আমরা ডিটেক্ট করতেছি। ওকে, এখানে কাউন্ট ইফ মানে আমি কাউন্ট করতেছি। কি কাউন্ট করতেছি? ইনটি সেল। ডাবল কোটেশনের মাঝখানে কিছু নাই। যদি আমি অন্য কিছু লিখতাম তাহলে ওইটা ডিটেক্ট করতে আর কি। যেহেতু আমি কিছু লিখি নাই, সো ইনটি সেল আমরা ডিটেক্ট করতেছি। ইনটি সেলটা ডিটেক্ট করতেছি কিসের মধ্যে? বিটুইন G2 থেকে Z2 পর্যন্ত। ওকে, যখন আমি এটা এন্টার ক্লিক করতেছি, আমার এখানে 12 দেখাচ্ছে। তো আমরা একটু দেখি 12 আসলে কি। এই যে আমার শুরু, এই যে এখান থেকে আমি যদি শুরু করি, দেখি আমার টোটাল কয়টা সেল আমি আনসার করছিলাম। এই যে প্রথম প্রশ্ন আমি আনসার করেছিলাম, আমি দেখি কয়টা আনসার করছি। এই যে এখানটাতে একটা, দুইটা, তিনটা, এটা আবার খালি। হ্যাঁ, খালি খালি। এই যে একটা 4টা খালি, এই যে একটা 5টা, এই যে একটা 6টা, এই যে একটা 7টা, আর এই যে একটা 8টা। টোটাল 20টা অবজেক্টিভের মধ্যে আমরা 8টা অবজেক্টিভ আমরা আনসার করছিলাম। যেটা আমরা আনসার করি না সেটা তো আসলে এমটি সেল হিসেবে থাকে। এই যে এমটি সেল, এই যে 16 নম্বরটা এমটি সেল, 18 নম্বরটা এমটি সেল। তো তার মানে আমরা আসলে কি ডিটেক্ট করলাম? এই কাউন্ট ইফ ফাংশনের মাধ্যমে যে আমরা 12 বের করলাম, এটা দ্বারা আমরা ডিটেক্ট করলাম যে আমাদের টোটাল হচ্ছে এমটি সেল আসলে কয়টা। ওকে, আমি যে 8টা বের করলাম, ও 8টা আমরা কতগুলো আমরা আনসার করছি। আর এখানে তো 12 বের হয়েছে। টোটাল 20টা, তো 20 মাইনাস 8 12। সো এটা আমরা আসলে এমটি সেল আমরা ডিটেক্ট করছি। এমটি সেল আমাদের টোটাল 12টা। আচ্ছা, তো এখন তাহলে আমরা কি করা দরকার? আমার কি এমটি সেল দরকার, নাকি আমি কয়টা আনসার করছি সেটা দরকার? ঠিক আছে, আমার আসলে দরকার হলো আমি কয়টা প্রশ্নের আনসার করেছি সেটা। তো সেটার জন্য আমি কিভাবে বের করতে পারি ইজিলি? ওই যে আমি যদি 20 থেকে বিয়োগ করে দিই তাহলেই তো আমার হয়ে গেল। সো আপনি যতগুলো অবজেক্টিভের পরীক্ষা নেবেন এখানে তত লিখবেন। আমি 20টা অবজেক্টিভ নিয়েছিলাম থেকে 20 লিখছি। আপনি যদি 30টা নেন তাহলে 30 লিখবেন। ওকে, তাহলে 20 থেকে বিয়োগ করা মানে কি? এই এতটুকু এমটি সেল বের করা। তাহলে 20 থেকে বিয়োগ করা মানে হলো আমরা টোটাল কতগুলো দাগাইছি সেটা আমরা বের করে ফেললাম। ওকে, এখন এই দাগানোর মধ্যে ভুল আছে। হ্যাঁ, এই যে টোটাল, তাহলে আমাদের এক্সামিনার সে টোটাল 8টা প্রশ্ন আনসার করছে। আমি একটু আগে গুনে দেখালাম 8টা প্রশ্ন আনসার করছে। এখন 8টার মধ্যে 8টা সঠিক না, ভুল আছে। তাহলে আমাদের এখানে এই 8টা থেকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা সঠিক কয়টা, আর একটা ভুল কয়টা। সঠিক কয়টা আমার বের করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যে স্কোর এর মধ্যে এটা থাকে। এই যে স্কোর, এইগুলো সঠিক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ভুল তো ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে? আমি দাগাইছি 8টা, এর মাঝে আমার অবজেক্টিভ হয়েছে একটা। তার মানে নিশ্চয়ই আমার 7টা ভুল গেছে, তাই না? তো আমরা ওটা তাহলে কিভাবে বের করতে পারি? তাহলে আমি এখানে লিখে রাখি। এখানে ফার্স্ট আমি লিখি যে দাগানো সংখ্যা। তারপর আমরা পরবর্তী সেলে কি লিখতে পারি? আমাদের টোটাল কয়টা ভুল গেছে, কয়টা রাইট সেটা তো লেখার দরকার না। ওটা তো ওই ফার্স্টের দিকে আমরা দেখছি একটা কলামে আছে। তাহলে এখানে আমরা লিখবো ভুল সংখ্যা। তো টোটাল কয়টা ভুল হইলো আমাদের? তো এটা আমরা কিভাবে ডিটেক্ট করব?
আমরা সমান সমান দিব, তারপরে হচ্ছে আমরা কয়টা দাগাইছি এই যে এই সেলটা, তারপরে আমরা মাইনাস দিব। আপনি আবার এখানে ভুলে 8 লিখেন না, কারণ আমাদের এটা একটা অপারেশন, এটা একটা ফাংশন, এই ফাংশনে সবার জন্য প্রযোজ্য হতে হবে। সো এখানে ভ্যালু লিখলে কিন্তু হবে না, আমাদের সেলটা ডিটেক্ট করে দিতে হবে। আমি যে এই যে AD2 এই সেলটা ডিটেক্ট করেছি, এই যে এইটা AD2, তো এটা ডিটেক্ট করে দিলাম, তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে কিন্তু আমাদের এখন কোন সেল ডিটেক্ট করতে হবে, এইটা, হ্যাঁ E2। তো এইটা যদি আমি ডিটেক্ট করে দেই, এটা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে আমাদের কি হবে, আমি একটু আরেকবার দিয়ে নিই, এইটা মাইনাস AD2 মাইনাস, আমি এখন সিলেক্ট করব E2। তো ফলে আমার যে আউটপুটটা দেখাবে, হ্যাঁ, এইটা হচ্ছে আমার ভুল সংখ্যা। যে আমি একটু আগে বলছিলাম আমার যে টোটাল 8টা আমি দেখাইছিলাম, এর মাঝে আমার অবজেক্টিভ হয়েছিল হচ্ছে একটা, তাহলে আমার ভুল গেছে কয়টা, 7টা, তাই না? এই যে 7টা দেখাচ্ছে, সেটা ভুল সংখ্যা। এখন আমি টোটাল মার্কটা দেখাতে চাচ্ছি, টোটাল মার্ক। তো আমরা কিভাবে টোটাল মার্ক দেখবো, খুব সিম্পল, যে আমার যতগুলা হইছে, তো এখানে কতগুলা হইছে, হইছে তো এই যে এইটা, তাহলে আমি আগে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কাজটা করব, আমি হচ্ছে মাইনাস দিব, মানে আমার E2 হচ্ছে সঠিক কয়টা হয়েছে সেইটা। এখন আমার ভুলগুলো তো মাইনাস করতে হবে, তো ভুল হয়েছে আমার 7টা, তাহলে এটা ক্লিক করব। তারপর ইনটু হচ্ছে আপনি যতগুলা একটা অবজেক্টের জন্য যত মার্ক নেগেটিভ করতে চান সেটা লিখবেন। তো আমি ঢাবি স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, ঢাবিতে একটা অবজেক্টিভ ভুল করে 0.25 করে নেগেটিভ, তাহলে আমি 0.25 লিখে দিব। ওকে, তাহলে আমি যে এখানে আনসারটা পাবো, আমরা চলেন এই ক্যালকুলেটর মানে এক্সেল ছাড়াই আমরা এটা আনসারটা বের করি। একটা হয়েছিল আর 7টা ভুল গেছে, তো 4টার জন্য 1 মার্ক করে কাটা যায়, তাহলে 7টার জন্য কতটুকু, 1.75 কাটা যাবে। তো আমি পাইছি 1, এটার থেকে 1.75 যদি আমি বিয়োগ করি, আমার মার্কটা আসলে নেগেটিভ আসবে, -0.75। দেখি কত আসে, এই যে -0.75 আসছে। সো আমাদের অপারেশনটা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তো আমরা এখন যে কাজটা করব, এটা ক্লিক করব, এটা ক্লিক করে এইটা ধরে একেবারে নিচের দিকে নিয়ে যাব। এতে হলো কি, আমার এই অপারেশনটা সবার জন্য প্রযোজ্য হয়ে গেল। এই যে এই যে দেখুন সবারটা এসে পড়লো, তার মানে এখানে সবার দাগানোর সংখ্যাটা আসলো। অনুরূপভাবে যদি আমরা এইটা ধরে যদি নিচের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে, সবার ভুল সংখ্যাটা আমরা সিরিয়ালি পাবো। আবার যদি টোটাল মার্কটাও নিয়ে যাই, তাহলে আমাদের সবার টোটাল মার্কটা আমরা পেয়ে যাব। এখন আমাদের কাজ থাকবে র্যাঙ্কিং করা। তো র্যাঙ্কিং কিভাবে করে, খুব সিম্পল, আপনি যেই কলামটাকে, আমি এই কলামটাকে র্যাঙ্কিং করতে চাচ্ছি, রাইট? তাহলে আমি কি করব, এইটাকে জাস্ট যে কোনো একটা ভ্যালু আপনি ক্লিক করবেন, যে কোনো র্যান্ডম যে কোনো একটা ভ্যালু ক্লিক করলেই হবে। তারপরে এই যে সর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনে গিয়ে যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দিই, এই যে আমাদের অটোমেটিক র্যাঙ্ক হয়ে গেল। এই যে 18.75, 18.75 যে পেয়েছে, আমরা একটু দেখি তার দাগানোর সংখ্যা 20টি। হ্যাঁ, এই যে খেয়াল করুন, এই যে এখানে যদি আমি দেখি, এই যে দেখুন সব সে দাগাইছে, ঠিক আছে? সো সে 20টা দাগাইছে, বাট কথা হলো সে একটা ভুল করে ফেলছে, যে একটা অবজেক্টিভ ভুল, তার মানে তার 19টা হয়েছে। তো 19টা হয়েছে, একটা ভুল গেছে, একটা ভুল করলে তো 0.25 কাটা, তাহলে 19 বিয়োগ 0.25 18.75। ওকে, আচ্ছা এখানে দেখি এই যে তিনজনের মার্ক সমান। এখন একটা প্রশ্ন এড়াতে হতে পারে যে আসলে মার্ক সমান হয়ে গেলে তাহলে আমি কিভাবে আগে পরে এটা ডিটেক্ট হলো। আমরা একটুখানি তাদের সাবমিশন টাইমগুলো দেখি। হ্যাঁ, আমরা যে সাবমিশন টাইমগুলো দেখি, আহ, এই যে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা, ওর সাবমিশন টাইম হচ্ছে 13টা 1, তারপরে রোজা 13টা 7 14 সেকেন্ড, এবং ভাইরুস 13টা 7 27 সেকেন্ড। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল ইজ ভেরি মাচ স্মার্ট, সে কিভাবে ডিটেক্ট করে ফেলে, সে অটো ডিটেক্ট করে ফেললো যে টাইম স্ট্যাম্পের মাধ্যমে, যে মার্ক যদি ইফ দ্য মার্ক ইজ ইকুয়াল, দেন আমরা র্যাঙ্কটা করবো আসলে উইথ টাইম স্ট্যাম্পের দিকে তাকায়, যে আগে সাবমিট করবে সে হচ্ছে এগিয়ে থাকবে। এই যে দেখুন আমাদের খুব সুন্দর মতো কিন্তু আমাদের হয়ে গেল। এই যে নেগেটিভ 2টা আছে, তো আশা করি টোটালি ক্লিয়ার হয়ে গেল। তো আমরা যখন রেজাল্ট যখন আমরা প্রকাশ করব সুন্দরভাবে, আমরা আরেকটা শীট বানায় নিব, আমরা আরেকটা শীট বানায় নিব জাস্ট একটু সৌন্দর্যের জন্য। আমি বাকি পার্টটুকু দেখাচ্ছি, আপনি চাইলে স্কিপ করে ফেলতে পারেন। আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে নামগুলো হচ্ছে আমরা আগে সিলেক্ট করব, ঠিক আছে? এই যে এখানে নামগুলো আমরা নিলাম, নিয়ে হচ্ছে আমরা কপি করব, কপি করে নতুন এই যে একটা এক্সেল শিটে আমরা কি করবো, এটা পেস্ট করলাম। আচ্ছা, এখানে এখানে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমটা কোনো নাম দেওয়া নাই, হয়তো ভুলে সেটা নাম দেয় নাই, বাট যাই হোক আমরা তো সেল বুঝে ফেলছি ডিটেক্ট করে। তারপর হচ্ছে এখান থেকেও আমরা কপি করব। তো এটা হচ্ছে কিন্তু টোটাল, তো সবচেয়ে ভালো হয় কয়টা হয়েছে কয়টা ভুল গেছে এগুলো দেখা দিলে ভালো হয়। আমার তো ইমেল অ্যাড্রেস দেখানোর দরকার নাই, এই স্কোরে দেখার দরকার, আমি দেখাবো কোনটা কয়টা হয়েছে, হ্যাঁ কয়টা, এটা হচ্ছে কয়টা হয়েছে। আমরা যে কাজ করব, এটা কপি করব, এটা কপি করে এইখানটাতে আমি দেখাই দিব টোটাল কয়টা হয়েছে। এখানে কিন্তু এই যে 1 2 3 এটাতে ক্লিক করবেন, কেন করবেন একটু পরে দেখাবো। এখানে হচ্ছে আমরা লিখে নিতে পারি যে নেম, এখানে হচ্ছে আমরা লিখতে পারি রাইট, এবং এখানে আমরা লিখতে পারি রং,
এখানে লিখতে পারি আমরা টোটাল। তো ফার্স্টে হচ্ছে আমরা রাইটগুলো আমরা লিখে ফেলছি, দেন হচ্ছে আমরা চলে যাব রং এ। তো রং এ যখন আমরা করব, এই যে জাস্ট এইটা ধরে আমরা টান দিই, কয়টা আমরা দাগাইছি সেটা তো দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা টোটাল কয়টা ভুল হয়েছে সেটা আমরা দেখাই দিই। তো আমাদের এই ভুলটা হচ্ছে আমরা কপি করে নিলাম, ওকে। এখন এটা আমি পেস্ট করতে যাব। তো পেস্ট করা কিন্তু খুব সিম্পল, বাট আমি একটু কাহিনী করে দেখাই। যদি আমি এখানে ক্লিক করে যদি এই যে জাস্ট নর্মাল পেস্টে এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে ভুল দেখাচ্ছে, বলছে রেফারেন্স। এটা মিনিংটা কি? এটা মিনিংটা হচ্ছে আমি তো এখন নতুন আলাদা একটা এক্সেল নিয়েছি, রাইট? এইখানে এইটাতে ক্লিক করলে দেখুন আমার সব মার্ক দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে দেখাচ্ছে না। এটার মিনিংটা কি? এটার কারণ হচ্ছে আমাদের এই এক্সেলের ভ্যালুগুলা, এই যে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালু ইজ ডিপেন্ডেন্ট অন সাম আদার সেল। হ্যাঁ, আমরা যদি দেখি একটা ক্লিক করি, এখানে এই ডাটাগুলো আসলে কই থেকে আসছে, এখানকার যে একটা ডাটা, এই ডাটাগুলো কোথা থেকে আসছে? ওই যে আমরা আরেকজনের সেলের উপর ডিপেন্ডেন্ট ছিল না, যে এইটা আমরা কিভাবে বের করছি, 8.75 কিভাবে বের করছি? আমরা এটা বের করছি হচ্ছে এইটা বিয়োগ এইটা করছিলাম ইন্টু 0.25, রাইট? সো আসলে এই ডাটাগুলোর উপর ডিপেন্ডেন্ট, ওকে। আবার এই ডাটাগুলোও কিন্তু আমাদের ওই যে ওই কাউন্টিভ করে টোরে আমাদের যে আসছে ওই ডাটাগুলোর উপর ডিপেন্ড। সো এখানে প্রত্যেকটা ডাটা অন্য ডাটার উপর ডিপেন্ডেন্ট। কি তো আমরা তাহলে এটা কপি করার যখন পেস্ট করবো তখন সাবধান থাকতে হবে। তখন আমাদের পেস্ট অপশনে এইটা ইউজ করতে হবে, যে 1 2 3, অর্থাৎ শুধুমাত্র ভ্যালুগুলা আমাদের এখানে পেস্ট হবে। এটা হচ্ছে ফাংশন পেস্ট হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলা পেস্ট হবে, কিন্তু ডাটা রেফারেন্সগুলো আমাদের লাগবে। যেহেতু আমাদের এইটা নতুন শীট, কোনো ডাটা রেফারেন্স নাই, দ্যাটস ওয়াই হবে না। আমরা শুধু সংখ্যাগুলো আমরা এখানটাতে পেস্ট করব। এরপরে আসি টোটালও সেম কাহিনী হবে। আমরা যখন এটা পেস্ট করব আমাদেরকে সংখ্যাগুলো শুধু পেস্ট করতে হবে, আমরা নর্মাল পেস্ট করলে হবে না। হ্যাঁ, কারণ এখানে ডাটাগুলা অন্য ডাটার উপর ডিপেন্ডেন্ট, আমরা যেহেতু এখানে সব ফাংশন ইউজ করছি। সো আমি এখানে এই যে দিয়ে দিলে কিন্তু হয় না, আমি এটা জাস্ট কন্ট্রোল ভি ইউজ করছি। তো আমাদের যে কাজটা করতে হবে, পেস্টে গিয়ে যে 1 2 3 যেটা আছে এটা। এখন আমরা র্যাঙ্কটা লিখবো, RANK। এখানে আমরা কি করতে পারি, জাস্ট 1 লিখে আমি এন্টার চাপ দিলাম, আমি কিছুই করি না, 1 লিখে এন্টার চাপ দিছি। এখন আমার এত ধৈর্য নাই 1 2 3 এত জনের এটা লেখা, আমার ধৈর্য নেই। আমাদের এখানে শর্টকাট আছে এক্সেলে, আমরা যে কাজ করতে পারি, এটাতে ক্লিক করে এই যে ডান পাশে এই যে প্লাস চিহ্নের মতো দেখাচ্ছে, আমি যখন কর্নারে নিচ্ছি এটা ধরে যদি আমি টান দেই, একবার লাস্ট পর্যন্ত আমি যখন নেই, এই যে সবগুলোতে 1 দেখাচ্ছে। এখন এই যে নিচে আবার এখানটাতে আমরা ক্লিক করি, আমাদের এখানে কয়েকটা অপশন আসতেছে, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং অনলি। আমরা জাস্ট ফিল সিরিজে ক্লিক করবো, যে অটোমেটিক র্যাঙ্কিংটা হয়ে গেল 1 থেকে 34 পর্যন্ত। খুবই সিম্পল একটা প্রসেস। এরপর আমরা সৌন্দর্যের জন্য একটা কাজ করতে পারি, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হোল এক্সেলটা আমাদের সিলেক্ট হবে। এরপর আমরা হচ্ছে যদি প্রত্যেকটা লেখাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, এটা ক্লিক করব। এরপরে আমাদের রেজাল্টটা হচ্ছে পরিপূর্ণভাবে আমরা এটা প্রকাশ করে নিতে পারবো। আশা করি টোটালি ক্লিয়ার হয়েছে। এভাবে হচ্ছে আমরা আমাদের সকল ধরনের নেগেটিভ মার্কিং এর প্রসেসটা আমরা এক্সিকিউট করতে পারি। আসসালামু আলাইকুম।